আপনারা টাইটেল দেখে হয়তোবা এতক্ষণে অনেকে ধারণা করতে পারছেন যে আজকে আমি কাদের নিয়ে কথা বলবো বা কোন মিডিয়া গ্রুপ নিয়ে কথা বলবো। যদিও আমি আস্তে আস্তে চেষ্টা করব পুরোটাই কেন আমি টোটাল ওয়েস্ট মিডিয়া গ্রুপ বললাম। আমি বাংলাদেশের অন্যতম বিখ্যাত অলিগার, আমি বিখ্যাত শব্দটা ব্যবহার করলাম। তারা এতটাই বিখ্যাত এবং অন্যতম মিডিয়া মাফিয়া গ্রুপ হিসেবে পরিচিত ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের কথা বলতেছি, যেটা মূলত হচ্ছে গিয়ে বসুন্ধরা গ্রুপ তারা ওন করে এই মিডিয়া গ্রুপ। সো আমি এদের মিডিয়ার শুরু থেকে গল্পটা বলতে চাই। ২০১০ সালের দিকে একসঙ্গে আমি যদি বলি ওই একই বছর তারা ৪টা গণমাধ্যম আনে। এর মধ্যে বাংলাদেশ প্রতিদিন ছিল, কালের কণ্ঠ ছিল, ইংরেজি দৈনিক ডেইলি সান ছিল এবং বাংলা নিউজ 24.com। সো এখানে ২টা দৈনিক বাংলা আনে, একটা ইংলিশ আনে এবং একটা হচ্ছে গিয়ে অনলাইন নিউজ পোর্টাল তারা বাজারে আনে। সেই সময় যেটা হয়, বাংলাদেশ প্রতিদিন খুবই বিখ্যাত হয়ে যায়। খুবই বিখ্যাত বলতে খুবই বিখ্যাত। মানুষ জ্যামে বসে বসে ২ টাকা দিয়ে বাংলাদেশ প্রতিদিন কিনতো, পড়তো, বাতাস খাইতো। এই কারণে সবচেয়ে বেশি বিক্রি হওয়া শুরু হয় বাংলাদেশ প্রতিদিন এবং জ্যামে বসে থেকে বাংলাদেশ প্রতিদিন চোখে পড়ে নাই, এইটা একেবারে অসম্ভব ছিল সেই সময়। সো বাংলাদেশ প্রতিদিন তখন বেশ জনপ্রিয় হয়ে ওঠে, কালের কণ্ঠ ওইভাবে জনপ্রিয় হয়ে উঠতে পারে না। এছাড়া বাংলা নিউজ 24.com হচ্ছে আলমগীর হোসেনের হাত ধরে ভালোই আগাতে শুরু করে। ডেইলি সানের অবস্থা সবসময় একরকমই ছিল। এরপর ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ কি করে, ২০১৫ সালের দিকে তারা একটা এফএম রেডিও সেটাকেও বাজারে আনে, ক্যাপিটাল এফএম নামে। সো ক্যাপিটাল এফএম আসে ২০১৫ সালে, সেটাও হচ্ছে গিয়ে গাড়িগুলোতে বেশ চলতে থাকে। বাংলাদেশের এফএম এর যে যুগটা ছিল, মানুষ গাড়িতে এফএম শুনতো, এখনো শোনে। এরপর ২০১৬ সালের দিকে বসুন্ধরার একটা টিভি লঞ্চ করে, সেটার নাম হচ্ছে নিউজ 24 এবং নিউজ 24 ২৪ ঘন্টার একটা নিউজ চ্যানেল। এর পর একটা লম্বা সময় গ্যাপ দিয়ে ২০২০ সালের দিকে তারা একটা স্পোর্টস ভিত্তিক নিউজ চ্যানেল লঞ্চ করে, টিএ স্পোর্টস, যেটা মোটামুটি এখন বেশ ভালোই করছে স্পোর্টস চ্যানেল হিসেবে। কারণ এর আগে বাংলাদেশে স্পোর্টস চ্যানেল ওইভাবে বিশেষায়িত ছিল না। গাজী টিভি সাধারণত খেলা টেলা সব আমাদের দেখাইতো। সো এতগুলো মিডিয়া যখন একটা প্রতিষ্ঠান বা একটা গ্রুপ অফ কোম্পানিজ রান করে, তখন তাদের নিজস্ব কিছু উদ্দেশ্য থাকে। বসুন্ধরার ব্যবসা কখনোই আসলে খুব ভালো করে ব্যবসা ছিল না। মানে সবসময় সেখানে ঝামেলা ছিল। তাদের মূল যে ব্যবসা আমরা যেটা জানি, সেটা হচ্ছে যে জমির ব্যবসা। সেই জমির ব্যবসা নিয়ে একেবারে শুরু থেকে অভিযোগ ছিল। সাধারণ মানুষের জমি দখলের অভিযোগ ছিল, কম টাকায় জোর করে জমি কেনা, এই ধরনের অভিযোগগুলো ছিল। এইসবের কারণে বসুন্ধরা সবসময় যমুনা গ্রুপ এবং ট্রান্সকম গ্রুপের গণমাধ্যমগুলোর টার্গেট হতো। সো এই জায়গা থেকে বসুন্ধরা গ্রুপ মনে করলো আমাদেরও যদি অনেক মিডিয়া থাকে, আমরা নিজেরাই তখন হচ্ছে ইকো চেম্বার তৈরি করব। মানে তাদের পজিটিভ নিউজ দিয়ে তারা হচ্ছে গিয়ে এক ইকো চেম্বার করে, দ্বিতীয় হচ্ছে গিয়ে যারা প্রতিপক্ষ গ্রুপ ছিল তাদের সঙ্গে ফাইট করা। এবং এই জন্য আমরা গত কয়েক বছর যাবৎ দেখেছি যে বসুন্ধরা গ্রুপ বা ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ কখনো যমুনা গ্রুপের বিরুদ্ধে অ্যাকশনে যাচ্ছে, যমুনা গ্রুপের পত্রিকার সঙ্গে কাউন্টার নিউজ করতেছে, আবার যমুনা গ্রুপ করতেছে। একইভাবে ট্রান্সকমের সঙ্গে এরকম ঘটনা রংধনু গ্রুপের সঙ্গেও ঘটছে। সো হচ্ছে গিয়ে একটা সময় তাদের এই গণমাধ্যমগুলো ভালো আধিপত্য বিস্তার করছে ঢাকার গণমাধ্যমের যে পরিবেশ সেই জায়গায়। এবং এইটা বেশিরভাগ সময় প্রথম দিকে বসুন্ধরা গ্রুপ তাদের শত্রু দমন করার জন্য সবসময় ব্যবহার করে আসছে এবং অন্যান্য গ্রুপের আলাপও হয়তো আমরা আস্তে আস্তে করবো, বাট এক সময় তারা তাদের প্রতিপক্ষকে দমন করার জন্যই এই গণমাধ্যমগুলো ব্যবহার করছে। একটা সময় যে অভিযোগ উঠতে শুরু করলো, ব্যবসায়িক পারপাস সার্ভ করতে 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 ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের বিরুদ্ধে যে অভিযোগটা উঠতে শুরু করলো, তারা হচ্ছে এজেন্সির পারপাস সার্ভ করা শুরু করলো, যেটাকে আমরা অনেক সময় বলি চোথা সাংবাদিকতা। সো এইটার অনেকগুলো প্রুফ পাওয়া গেল। বিভিন্ন সময় দেখা গেল যে এজেন্সির সার্ভ করা কাগজ দিয়ে তারা স্টোরি করতেছে, কিংবা এজেন্সির যে সকল লোক প্রোপাগান্ডিস্ট ছিল আওয়ামী লীগের আমলে, তাদের যে সকল স্টোরি, তাদের যে সকল প্রোগ্রাম, সেগুলো তারা অন এয়ার করতে শুরু করলো বসুন্ধরা গ্রুপ। সো এই ফলে হয়ে গেল কি, আস্তে 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 পুরো এই যে যতগুলো গণমাধ্যম ছিল ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের, সেগুলো হয়ে গেল হচ্ছে গিয়ে এজেন্সির মুখপাত্র এবং ব্যবসায়িক বসুন্ধরা গ্রুপের মুখপাত্র। সো তারা হচ্ছে গিয়ে জনগণের জন্য যে কাজ করার জায়গাটা, সেটা আস্তে আস্তে
মানে নিজেরাই হারায় ফেললো এবং জনগণ থেকে আস্তে আস্তে বিচ্ছিন্ন হতে শুরু করলো। তো ২০২৪ সালের ৫ আগস্টের পর বসুন্ধরার মিডিয়াগুলো খুব একটা ঝামেলায় পড়লো। কারণ সাধারণ মানুষের কাছে তারা হয়ে উঠছিল আগের যে সরকার আওয়ামী লীগের সবচেয়ে ঘনিষ্ঠজন। বেসিক্যালি এজেন্সির ঘনিষ্ঠতা সরকারের সঙ্গেই ঘনিষ্ঠতা আসে। তো ৫ আগস্টের পর কি করলো, হঠাৎ করে এই গণমাধ্যমগুলো না পুরোপুরি চেঞ্জ হয়ে যাওয়া শুরু করলো। তারা কি করলো, তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রশংসা শুরু করলো, সেই সময় ছাত্র নেতাদের প্রশংসা শুরু করলো, বিভিন্ন ধরনের প্রশংসামূলক স্টোরি করতে শুরু করলো। কিন্তু যেটা হলো যে তারপরও না অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে বসুন্ধরা গ্রুপের সম্পর্কটা ঠিক আগের মতো হইতেছিল না। আনভির ঠিক মতো বহুল বিতর্কিত মালিক বসুন্ধরা গ্রুপের আনভির, উনি দেশে ফিরতে পারতেছিল না, তার বাবা বিপাকে ছিলেন। সো পজিটিভ স্টোরি খুব একটা কাজে আসতেছিল না। এরপর যেটা হইলো ২৬ সালের নির্বাচনের পর হঠাৎ করে আবারও চেঞ্জ পুরো বসুন্ধরা গ্রুপের মিডিয়া। তারা এবার শুরু করলো যাদের তারা প্রশংসা করছে গত ১.৫ বছর, তাদের টার্গেট করে নেগেটিভ স্টোরি করতে শুরু করলো। বিভিন্ন ধরনের নেগেটিভ স্টোরি, এবং কোনো স্টোরিতে কোনো স্টোরিতে তারা সোর্স ইউজ করতেছে, কোনো স্টোরিতে সোর্স ছাড়া বাংলা ইনসাইডারের মতো গল্প প্রকাশ করতে শুরু করলো। ইভেন সেই অন্তর্বর্তীকালীন সরকারের সময় থেকে এজেন্সির অন্যতম গুরুত্বপূর্ণ অ্যাসেট আওয়ামী লীগের আমলে বোরহান কবিরের ওয়াইফের নামে বোরহান কবিরের লেখা তারা পাবলিশ করতে শুরু করলো। নিউজ 24-এ হচ্ছে বোরহান কবিরের তৈরি করা বিভিন্ন প্রোগ্রাম তারা পাবলিশ করতে শুরু করলো। এটা নিয়ে যখন সে বিখ্যাত বোরহান কবিরের পরিপ্রেক্ষিত নামে, এবং পরিপ্রেক্ষিত যখন এটা আলোচনায় চলে আসলো যে তারা পরিপ্রেক্ষিত নামে প্রোগ্রাম করতেছে, তখন সেটার নাম চেঞ্জ করে অন্য নামে প্রোগ্রাম করা শুরু করলো। বসুন্ধরা গ্রুপের এই মিডিয়াগুলো কখনোই চেঞ্জ হলো না, তারা তাদের মতো আচরণ শুরু করলো। এর ফলে কি হলো, সব ধরনের রাজনৈতিক দল থেকে তারা তো দূরে চলেই গেল, পাশাপাশি সাধারণ মানুষ থেকেও তারা দূরে যেতে শুরু করলো। কারণ হচ্ছে যে তারা সাধারণ মানুষের জন্য কাজ করতেছে না। সাধারণ মানুষ আসলে আগের মতো বোকা নাই, তারা এখন সোশ্যাল মিডিয়াতে নিয়মিত দেখে কোথায় কি হচ্ছে, কখন কি হচ্ছে, কাজেই সহজে বুঝতে শুরু করলো যে বসুন্ধরা গ্রুপের যে কাজগুলো, এইগুলো আসলে জনগণের জন্য না, এগুলো হয় তারা রাজনৈতিক দলের পারপাস সার্ভ করতেছে, এজেন্সির পারপাস সার্ভ করতেছে, আর নিজেদের ব্যবসায়িক পারপাস তো সার্ভ করতেছেই। সো আমি কেন এটাকে টোটাল ওয়েস্ট মিডিয়া গ্রুপ বলতেছি, বসুন্ধরা গ্রুপের আশা ছিল যে তারা তাদের যে বিজনেস এইটার যে প্রভাব বিস্তার করার জন্য এই গণমাধ্যমগুলো তাদের সঙ্গে কাজ করবে, সাধারণ মানুষের মধ্যে তাদের একটা প্রভাব বিস্তার করবে, রাজনৈতিক দলের মধ্যে একটা প্রভাব বিস্তার করবে। কিন্তু সেই ২০১০ সালের পর থেকে একটা সময় ভালো একটা সময় এই গ্রুপ পার করলেও তারা ব্যবসায়িক স্বার্থ হাসিল করতে পারলে বসুন্ধরা গ্রুপের জন্য, যত সময় গেছে তত এইগুলো আসলে বসুন্ধরা গ্রুপের জন্য গলার কাটা হয়ে দাঁড়াচ্ছে। আপনারা এখন দেখেন যে কোনো স্টোরি করুক, এরা একটা ইকো চেম্বার করার জন্য একটা স্টোরি করতেছে কারো বিরুদ্ধে, সাথে সাথে আপনি দেখবেন কি যে মানুষ এটা উড়ায় ফেলতেছে, সেটা যে কোনো রাজনৈতিক দলের বিপক্ষে, এবং উড়ায় ফেলায় কি করতেছে, বসুন্ধরা গ্রুপের মালিক তার ছেলে আনভির, যেহেতু সে বিতর্কিত লোক, তাদের গালাগালি করতেছে। এই গালাগালির ফলে কি হয়েছে যে এই গণমাধ্যমগুলো না কোনোভাবে নিজেদের অবস্থান ক্রিয়েট করতে পারতেছে না। এবং এই মুহূর্তে আমি যদি বলি তাদের যতগুলো মিডিয়া আছে এর মধ্যে সবচেয়ে যদি আমি বলি বাজে অবস্থায় আছে এখন হচ্ছে গিয়ে রেডিওটার অবস্থা খুব একটা ভালো বলা যায় না। তার উপর ইংলিশ যে দৈনিকটা সেটা সারা জীবনই এই একইভাবে চলছে, মাত্র অল্প কয়েকজন লোক নিয়ে। বাংলা নিউজ 24 এই মুহূর্তে ভালনারেবল অবস্থায় আছে তাদের। বাংলাদেশ প্রতিদিন এবং কালের কণ্ঠ ঠিক আসলে দিশেহারা অবস্থায়, তাদের আসলে কি করা উচিত কিংবা করা উচিত না। এবং ২৪ ঘন্টা নিউজ চ্যানেল হিসেবে নিউজ 24 আসলে নিজের যে অবস্থান তৈরি করা, একটা শক্ত অবস্থান, সেটাও কখনো তৈরি করতে পারে না। টি স্পোর্টস পারছে, যেহেতু একমাত্র স্পোর্টস নিউজ চ্যানেল হিসেবে, বাট তাদের অপেশাদার আচরণ বসুন্ধরা গ্রুপের বিভিন্ন খেলার সময় বা তাদের বাচ্চাদের খেলা নিয়ে তারা যেভাবে স্টোরি করে, কিংবা এই বিশ্বকাপে অনেকেই সমালোচনা করছে, তারা যেভাবে হচ্ছে কি ইন্টারভিউ কালেক্ট করছে দেশের নাম ভাঙায়া। সো এই জায়গা থেকে বসুন্ধরার মিডিয়া গ্রুপ এই মুহূর্তে আসলে না ব্যবসায়িক পারপাস সার্ভ করতে পারতেছে, না এজেন্সির পারপাস সার্ভ করতে পারতেছে, টোটাল ওয়েস্ট মিডিয়া গ্রুপে পরিণত হয়েছে। এর ফলে এখন বসুন্ধরা গ্রুপ নতুন করে আসলে সিদ্ধান্ত নিতে হচ্ছে তারা আসলে গণমাধ্যমগুলো আসলে কিভাবে চালাবে, কার মাধ্যমে চালাবে, নাকি এগুলোকে কিক করবে। সো বেসিক্যালি এই কারণেই আমরা এই টাইটেলটা দিছি আজকে, টোটাল ওয়েস্ট মিডিয়া গ্রুপ।